নিষ্পাপ মায়ের শাস্তি যদি ছেলেকে দেওয়া হয়, তাহলে দোষী বাবার শাস্তি কেন তার মেয়েকে দেওয়া যাবে না আম্মা? আমার মনে হয় না আমি ভুল করছি। তাহলে ওকে মেরে ফেলতে পারছি না কেন? ওকে মারার জন্য বন্দুক তুললেই বুক কাঁপে কেন আম্মা? নিঃশ্বাস নিতে কষ্ট হয় কেন? আম্মা, একটু বলবেন আম্মা? দেয়ালে টানানো প্রাণহীন ছবিখানা প্রতি উত্তরে নিশ্চুপ। যুবকের বাদামি চোখ দুটো কেমন টলমল দৃষ্টে চেয়ে আছে সেদিকে। বলিষ্ঠ দেহখানা টলছে তার। উস্কো খুস্কো চুলগুলো ঘামে ভিজে নিয়ে লেপ্টে আছে ললাটের অগ্রভাগে। যুবক পাত্তা দিল না তাতে। রয়ে শয়ে নিজের ডান পাটা আলগোছে ছড়িয়ে দিল সম্মুখে। বাম পায়ের হাঁটু উঁচিয়ে ফ্লোরে ঠেকিয়ে রাখা হাত দুটোই ভর ছাড়ল শরীরের। তামাকে পোড়া বাদামি অধর যুগলের নিখুঁত রেখা টান টান তার। চোখে মুখে এক অদ্ভুত চাপা দুঃখ। সে নিজের দৃষ্টি নত রেখে কেমন মোটা কণ্ঠে আওড়াল, ওর কি যেন একটা নাম আম্মা, আপনি তো জানেনই আমি কারো নাম মনে রাখতে পারি না। ওরটাও মনে থাকে না। প্রথমবার যেদিন ওই বান্দির মেয়েকে দেখেছিলাম সেদিন ওর চোখে চশমা ছিল। দেখে মনে হয়েছিল সদ্য ঘুম থেকে উঠেছে। মাথার চুলগুলো ছিল বড্ড এলোমেলো। ওর ওই চোখ দুটো কেমন অদ্ভুতভাবে ভয় পেত আমায় আম্মা। তবে দিন যত পেরুলো ওর চোখ থেকে আমার জন্য ভয় সরে গেল। আমার এত এত অত্যাচার সহ্য করেও আমার বোকা চাশমিশ আমায় ভয় পায় না আম্মা। আশ্চর্য হই মাঝে মধ্যে, ও আমায় ভয় পায় না কেন আম্মা? যেখানে আমার দিকে চোখ তুলে তাকানোর সাহস হয় না কারো, সেখানে ও আমার মুখে মুখে তর্ক করে, আর আমি হতবিহলের মতো স্রেফ তাকিয়ে থাকি ওর দিকে। আমি জানি না আমার সাথে এমন কেন হচ্ছে। আমার তো ওকে মেরে ফেলার কথা, তবু ওকে বাঁচিয়ে রাখছি কেন সেটারও তো উত্তর পাচ্ছি না আম্মা। মাঝে মাঝেই ও আমার চোখের সামনে ভেসে ওঠে, জানেন আম্মা, ঠিক যেমনটা আগে আপনি ভাসতেন। কিন্তু আপনি এমনটা ভুলেও ভাববেন না যে আমি ওর প্রতি দুর্বল। হুঁ, ওই বান্দির মেয়ের প্রতি আমার কোনো দুর্বলতা নেই। হ্যাঁ, মানছি ওর দিকে কেউ চোখ তুলে তাকালে আমার সহ্য হয় না। কীভাবেই বা হবে বলুন? নিজের কোনো কিছুর প্রতি অন্য কারো দখলদারিত্ব যে আমার সহ্য হয় না, হোক না সেটা আমার পছন্দের কিংবা অপছন্দের। তবুও সেটা আমার তো। তাহলে আমার জিনিসপত্রের দিকে অন্য কেউ চোখ তুলে তাকাবে কেন আম্মা? বোবা ছবি এবারেও নিশ্চুপ। যুবক ঘন ঘন নিঃশ্বাস ফেলে চোখ মুদল খানিক। মুহূর্তেই বন্ধ চোখের পাতায় আবছা আবছা ভেসে উঠল অতীতের বিষাক্ত কিছু স্মৃতি। অপ্সরাকে পোড়ানো হচ্ছে। আগুনের হিংস্র উত্তাপে ঝলসে যাচ্ছে রমণীর পাতলা ত্বক। 6 বছরের নাদুস নুদুস বাচ্চাটা হাউমাউ জুড়ে কাঁদছে ঘরের চৌকাঠে দাঁড়িয়ে। সে কেমন হাত পা ছুটছে দেখো। 4টে বলিষ্ঠকায় লোক শক্ত হাতে আটকে রেখেছে ছোট্ট ছেলেটাকে। কেউ একজন মুখ নামিয়ে তার কানের কাছে ফিসফিস করে বলছে, ডাক মা, এবার মা ডাক, দেখি ওঠে কিনা, ডাক ওই বেশ্যাকে। তখনই নিজের কান দুটোর উপর হাতের তালু চেপে ধরে মুগ্ধ। রুক্ষ আঙুলের চাপায় কষলে ধরে কানের পাতলা আবরণ। ভাব এমন যুবক বুঝি এক্ষুনি ছিঁড়ে ফেলবে তার কান দুটো। থরথর করে কাঁপছে বলিষ্ঠ পুরুষের পাহাড়সম দেহ। সুশ্রী গৌরবর্ণা মুখখানার রং ধরেছে লালাভ আবরণে। অপূর্ব সৌন্দর্যে মণ্ডিত গলার উঁচু হাড়খানা সামান্য নাড়িয়ে যুবক ঢোক গিলছে শুষ্ক। কাঁপা কাঁপা কণ্ঠে অনবরত আওড়াতে লাগল, না না, আমার আম্মা খারাপ না। আম্মা, আপনি চিন্তা করবেন না, আমি ওদের বিশ্বাস করি না। কণ্ঠস্বর কাঁপছে মুগ্ধর। বুকটা করছে চিনচিন। কান দুটো এখন বাজছে অতীতের তীক্ষ্ণ কথাগুলো।
কারা যেন গাল বাঁকিয়ে বলে যাচ্ছে, হায় হায়, ওর মতো বেশ্যা নাচনেওয়ালির অপবিত্র দেহটা এখানে পোড়াচ্ছে কারা? এ কেমন অলক্ষণে কাণ্ড লোক! এই কে কোথায় আছিস? কলসি ভরে পানি ল। এই কালমুখী কলঙ্কিনীরে উঠা! ছি ছি, অপবিত্র করে দিল শ্মশানটা। শ্মশান ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা ছোট বাচ্চাটা কেমন অবদের ন্যায় দেখছে সব। তার চোখের সামনে তোলা হচ্ছে আতপোড়া মায়ের লাশ। ইস, সে কি বীভৎস দৃশ্য! বাচ্চাটা ভয়ে জ্ঞান হারাবে হারাবে ভাব। ঠিক তখনই একখানা শক্তপোক্ত পায়েসে আচমকা লাথি বসালো বাচ্চাটার বুক বরাবর। এহেন অতর্কিত আক্রমণে তখনই ভিড় ঠেলে পেছনে ছিটকে পড়ল নাদুস নুদুস বাচ্চাটা। বুকের মাত্রাতিরিক্ত ব্যথায় ছটফটাচ্ছে নিষ্পাপ শিশু। তার মুখ গহ্বর থেকে কেমন অঝরে ঝরতে লাগলো লহু। সম্মুখের নির্দয় মানব গটগটিয়ে এগিয়ে এসে আচমকা পা তুলল নাদুস নুদুস বাচ্চাটার গায়ে। নিজের বুটজুতোর মোটা পাটাতনে বাচ্চাটার পেট বরাবর পিষতে পিষতে কটমটিয়ে বলে, বেশ্যার ছেলে আর কতটুকু ভালো হবে? মা নিজেরটা বেঁচে খেয়েছে, ছেলেও বড় হয়ে তাই করবে। শত হলেও কলকাতার বিখ্যাত নাচনেওয়ালির ছেলে বলে কথা। বাচ্চাটা কাতরাচ্ছে ব্যথায়, চিৎকার জুড়ে ডাকছে, আম্মা! সম্মুখে নির্দয় মানব চোয়াল শক্ত করলেন। চোখে মুখে স্পষ্ট আগুন লেপ্টে বাচ্চাটার পেটের উপর থেকে পা সরিয়ে ফের আচমকা লাথি বসালেন সেথায়। মুহূর্তেই এক বিকট চিৎকারে জ্ঞান হারায় 6 বছরের ছোট্ট শিশু। দেহের অনিয়ন্ত্রিত ব্যথায় তার চোখ দুটো যখন প্রায় নিভু নিভু, ঠিক তখনই সম্মুখের নির্দয় মানব দাঁত কটমট করতে করতে বলে, এই সাপের বাচ্চাটাকে গাড়িতে তোল। আর তায়েব সাহেব! শেষটুকু আওড়াতেই ভিড় ঠেলে বেরিয়ে আসেন এক সুদর্শন যুবক। গায়ে তার বাংলাদেশি পুলিশি পোশাক, মাথায় ক্যাপ, বুকের কাছের পকেটটায় 4টে সম্মানিত লোগো, যার ঠিক নিচে গোটা গোটা অক্ষরে খোদাই করে লিখে রাখা, জনাব তায়েব এহসান। আদর্শবান পুলিশ মহোদয় এগিয়ে এসেই গাল ভর্তি হাসি টানলেন কেমন। একটিবার ফিরেও তাকালেন না ধুলো পড়া মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা নিষ্পাপ বালকের পানে। সে উল্টো হাসি মুখে হাত বাড়ালেন অপর নির্দয় মানবের দিকে। নির্দয় পুলিশ কর্মকর্তা তখনই হাসি মুখে হাত বাড়িয়ে চেপে ধরলেন তায়েব সাহেবের হাতখানা। ভরাট গদগদ কণ্ঠে শুধালেন, ধন্যবাদ আপনাকে। আপনি না থাকলে ওই বেশ্যা আর তার নাগরদেরকে ধরাই যেত না। উই আর রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ। নিভু নিভু বাচ্চা চোখ দুটো শেষবারের মতো দেখল ওই ঘৃণিত ব্যক্তির হাসি মুখখানা। অতপর জ্ঞান হারায় সে। তবুও খাড়া কানে স্পষ্ট শুনল আশেপাশের মানুষের গুঞ্জন। চেহারা থাকলেই হয় লাখ। শুনলাম রোজ নাকি নতুন নতুন নাগরদের বিছানা গরম করত। পোলাটার বাপেরও তো মনে হয় ঠিক ঠিকানা নাই। কান্নাকার পচা রক্ত, থু! আচমকা বিষাক্ত অতীতের ডোর ছিঁড়ে বর্তমানে আবির্ভূত হলো মুগ্ধ। কাঁপতে কাঁপতে তখনই 2 হাতে চেপে ধরল নিজ মস্তক। কাঁপা কাঁপা কণ্ঠে অসহায়ের মতো আওড়ালো, আমার আম্মা নির্দোষ। আমার আমার আম্মা খারাপ না। আম্মা, আম্মা! কান দুটোই এখনো বাজছে অতীতের বিষাক্ত বুলি। যুবক আর পারছে না সহ্য করতে। কথাগুলো যেন আর শুনতে না পায় সেই উদ্দেশ্যে নিজ শক্তপোক্ত হাতের একের পর এক চপেটাঘাত বসিয়ে যাচ্ছে নিজেরই কানে গালে। সঙ্গে সঙ্গে লাল হয়ে গেল যুবকের ফর্সা মুখ এবং কান, অথচ তার কান দুটো এখনো বাজছে। মুগ্ধ দিকবিদিক শূন্য এই পর্যায়ে। উপায়ন্তর না পেয়ে তখনই এলোমেলো দৃষ্টি ছুড়ল এদিক ওদিক। হাতের কাছে পেল কেবল হুইস্কির মোটা কাচের বোতলখানা। যুবক আর এক মুহূর্ত ভাবল না।
মুহূর্তের উন্মত্ততায় কাচের বোতলখানা তুলে নিয়ে নিজের কপালেই সজোরে ঠুকে দিল। পরমুহূর্তেই চৌচির শব্দে মুগ্ধর মাথা বরাবর ফেটে গেল কাচের বোতলটা। থেতলে গেল কপালের পাতলা চামড়া। চূর্ণ বিচূর্ণ কাচের টুকরোগুলো কিছু কিছু আশেপাশে ছিটকে পড়লেও বেশিরভাগ গেঁথেছে যুবকের কপাল মাথায়। চামড়া ফেটে ফিনকি দিয়ে গড়াচ্ছে উষ্ণ তাজা লৌহ। এতক্ষণে বোধহয় কানে বাজতে থাকা শব্দগুলো কিছুটা প্রশমিত হলো। যুবক ব্যাপক স্বস্তিতে গায়ে বসল আবারও। তার মুখখানার হয়েছে বেহাল দশা। সর্বমুখে লেপ্টে আছে লৌহ। সফেদ রঙা দাঁতগুলোর ঝকঝকে ভাব সরে গিয়ে সেথায় লালচে আভা ছেয়ে গিয়েছে। কপালের অমন থেতলে যাওয়াতেও খুব একটা পাত্তা দেয়নি মুগ্ধ। উল্টো গম্ভীর জোয়ালে মুখ তুলে তাকায় সম্মুখে। সহসা যুবকের লাল চোখ দুটো থমকায় অদূরের দেয়াল পানে। মায়ের করুণ মুখখানা আবারও দৃশ্যপটে ভেসে ওঠে যুবকের। পরক্ষণেই অস্থির হয় তার চিত্ত। মায়ের পানে কিয়ৎক্ষণ একদৃষ্টে তাকিয়ে থেকে দুই হাতে হামাগুড়ি দিতে দিতে এগোয় মুগ্ধ। ছোট বাচ্চাদের মতো এগিয়ে এসে চট করে দুই হাঁটু সমান করে বসল দেয়াল ছবিটার পদতলে। উন্মাদের ন্যায় নিজ গায়ে হাতড়ে হাতড়ে যুবক কেমন পাগলের ন্যায় শুধিয়ে গেল, আম্মা, আমি ওদের সব কটাকে মেরে ফেলেছি আম্মা। যারা আপনাকে বাঁচতে দেয়নি, আমি সবাইকে মেরে ফেলেছি। এখন এখন শুধু বাকি আছে ওই জানোয়ারের বাচ্চা রেপিসটা। আম্মা, আপনি চিন্তা করবেন না। আপনার আগামী মৃত্যুবার্ষিকী আসার আগেই আপনার চরণে ওই জানোয়ারের বাচ্চার মাথা থাকবে। সঙ্গে থাকবে ওর সবচেয়ে বড় দুর্বলতার ছাই, ওর মেয়ের দেহের ছাই। আমি ওদের মারবই, কথা দিচ্ছি আম্মা। আপনার আগামী মৃত্যুবার্ষিকী আসার আগেই ওদের আমি মেরে ফেলব। থামল যুবক। কয়েক দণ্ড নিস্তব্ধ নীরবতায় কাটল তার। বুকের বাপাসটা বড্ড চিনচিন করছে এই মুহূর্তে। নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে খুব। যুবক রয়ে শয়ে ঘাড় উঁচিয়ে তাকালো সম্মুখে। ঝাপসা চোখের কোটর বেয়ে আচমকাই টুপ করে গড়িয়ে পড়ল এক ফোঁটা অশ্রু। এ যে এক অবিশ্বাস্য কাণ্ড। দ্য গ্রেট মনস্টার কাঁদল। মায়ের দিকে তাকিয়ে চোখের পানি ফেলল। তার ভেতরে অতি সন্তর্পণে লুকায়িত সত্যাটা বুঝি এক প্রকার টেনে হিঁচড়ে বেরিয়ে আসতে চাইছে আজ। তবে শক্তপোক্ত যুবক কি আর অত সহজে নিজের হাল ছাড়ে? নিজেকে আজ বড্ড কায়দা করে আটকে রেখেছে সে। কিছুক্ষণ ঠোঁট ফুলিয়ে চুপ থেকে আচমকা মাথা তুলে বলে ওঠে, গান শুনবেন আম্মা? ওই যে আপনার পছন্দের গানটা, যেটা আপনি রোজ গাইতেন চুল আঁচড়ানোর সময়, আজ আমি গাই আম্মা। আপনি শুনবেন তো? এই মুহূর্তে শক্ত মানব ভাব ধরেছে পাগলের। নয়তো কেউ থোড়াই একখানা প্রাণহীন ছবির সাথে অত কথা বলে? যুবক উত্তরের অপেক্ষায় রইল না। নিজ উদ্যোগে হাঁটুতে সামান্য ভর দিয়ে উঠে দাঁড়ায় কোনো রকম। টলমল কদমে এগিয়ে যায় অদূরের কালো রঙা পিয়ানোর ধারে। মাথার উপর ঝলমলে ঝাড়বাতি, নিস্তব্ধতায় মোড়ানো তার চকচকে দেহ। যুবকের নিপুণ ট্যাটুশেলিতে অঙ্কিত ডান হাতখানা একটু একটু ছুঁয়ে দিচ্ছে পিয়ানোর গা। কালো রঙা পিয়ানোটার গঠন বড্ড পুরনো ধাঁচের, অথচ অত পুরনো পিয়ানোটার গা কেমন চকচক করছে মোমবাতির মৃদু আলোয়। যেন কারো যত্নশীল হাত রোজ পরিষ্কার পরিচ্ছন্ন করে যায় প্রাণহীন বাদ্যযন্ত্রটাকে। মুগ্ধ নরম দৃষ্টে তাকিয়ে রইল কিছুক্ষণ। রয়ে শয়ে পা ঘোরালো সম্মুখে। গুটি গুটি কদমে এগিয়ে এসে বসল কাঠের টুলের উপর। অতঃপর ট্যাটু শৈলীতে অঙ্কিত দুইখানা শক্তপোক্ত হাত তাদের আঙুলের পটুত্বে পিয়ানোর চাবিতে টুংটাং শব্দ তুলতে লাগল। সে কি দক্ষ করুণ সুর তার! শূন্য কামরার প্রতিটা দেয়ালে বাজছে পিয়ানোর কান্না।
ছলো ছলো বাদামি চোখ দুটো আলগোছে দৃষ্টি উঁচিয়ে তাক করল অদূরের অপ্সরার ছবির পানে। ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসির রেশ টেনে মুগ্ধ এবার সুর তুলল কণ্ঠায়। এক নিদারুণ নিষ্ঠুরতা ছাড়িয়ে গিয়ে বড্ড দক্ষ কণ্ঠে গাইতে লাগল, মনে হয় তবু বারে বারে, এই বুঝি এলে মোর দ্বারে। ভোর গড়িয়ে সকাল নেমেছে বড্ড আগে, অথচ বাইরের বিপুল তুষারপাত স্থগিত হবার নামগন্ধও নেই। আকাশের বুক চিরে তুলোর মতো হালকা সাদা কণাগুলো ধীরে ধীরে ঝরে পড়ছে ধরণীর বুকে। বিশালাকার কাচঘেরা ঘরটার চারদিকে ধূসর সাদা আলোর আবছা আস্তরণ। স্বচ্ছ ট্রান্সপারেন্ট দেয়ালের গায়ে জমে থাকা শিশির কণা এবং পাতলা বরফের রেখাগুলো কেমন বেয়াদবের ন্যায় অদূরের দৃশ্যকে ঝাপসা করে তুলছে দেখো। নিজেদের দাপুটে আবির্ভাবে সম্পূর্ণ গ্লাস হাউসটাকে বাইরে থেকে বানিয়েছে এক স্বপ্নের রাজ্য। গ্লাস হাউসের বিশালাকার জিম রুম, নাম তার মনস্টার্স জিম রুম। কক্ষের চারপাশে সারি সারি আধুনিক জিম ইকুইপমেন্ট। একপাশে সগৌরবে দাঁড়িয়ে আছে ট্রেডমিল। ট্রেডমিলের মোটা মোটা কালো বেল্টগুলো সম্পূর্ণ স্থির। অদূরের ম্যাটে অবহেলায় পড়ে আছে ধাতব ডাম্বেলগুলো, সময় গড়াচ্ছে আপন গতিতে। জিম রুমের একপাশের সিলিং থেকে ঝুলে থাকা কালো স্টাফ দুটো দুই হাতে পেঁচিয়ে শূন্যে শরীর ভাসিয়ে ব্যায়ামে মগ্ন মুগ্ধ। দুই হাতের অসামান্য জোরে শরীর একবার উপরে আরেকবার নিচে নামছে। বলিষ্ঠ শরীরে সে কি ব্যালেন্স তার! অত্যাধিক শারীরিক কসরতের ফলে ঘেমে নিয়ে একাকার দেহখানা। প্রতিটা মুভমেন্টে তীক্ষ্ণভাব ফুটে উঠছে বলিষ্ঠ বাহু দুটোর ফুলে ফেপে থাকা মাসেলগুলো। প্রশস্ত পিঠের পেশিগুলো টান খেতেই মধ্যাঞ্চল বরাবর দেখা যাচ্ছে প্রজাপতির ডানার ন্যায় বিস্তৃত রেখা। নাভির নিচে আলগাভাবে ঝুলে থাকা কালো রঙা ট্রাউজারের ফাঁকে কোমরের টান টান দুটো গঠন যেন বেশ চোখে পড়ছে। যুবক নিজ কাজে মত্ত। ঠিক তখনই জিম রুমের স্বচ্ছ কাচের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল অ্যাডউইন। গম্ভীর মুখে পা বাড়ালো মনস্টারের দিকে। মধ্যাকার দূরত্বের ফারাক বেশ খানিকটা রেখে সময় নিয়ে স্থির হলো তার পা দুটো। গম্ভীর মুখে কণ্ঠে আওয়াজ তুলে বলল, মনস্টার, গতরাতে প্যারিসের যে দুটো জাহাজ এসে থেমেছিল বর্ডারে, সেগুলো এখনই নিজেদের দখলে নিব কিনা তা জানতে চাচ্ছে ডিলার্স। আপনার অর্ডারে কনফারেন্স শুরু হয়েছিল আরও ঘণ্টাখানেক আগে, বাট আপনি আসেননি। ডিলার্স আর স্টিল ওয়েটিং ফর ইউ। কসরতে মগ্ন মুগ্ধ। অ্যাডউইনের এহেন কথা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই কপালের সূক্ষ্ম রেখায় ভাঁজ পড়ল তার। ঘর্মাক্ত মুখাবয়ে দেখা মিলল চরম অসন্তোষ। যুবক নিজ কাজ অব্যাহত রেখে গমগমে গলায় ভীষণ কনফিডেন্সের সাথে বলে উঠল, ওদের বলে দে অ্যাডউইন, ওদের বাপ এখন ওয়ার্কআউটে ব্যস্ত। শত হলেও এমন একটা হ্যান্ডসাম বডি আমার, জানিয়ে আমি কিন্তু মোটেও অবহেলা পছন্দ করি না। সো ওদেরকে বল ওয়েট করতে। মনস্টার ইজ বিজি নাও। নতমস্তকে মিটমিটিয়ে হাসল অ্যাডউইন। মনস্টারের প্রতি উত্তরে মোটেও দ্বিধাদ্বন্দ্বে পড়েনি যুবক। সে বেশ জানে মানুষটা বড্ড ফিটনেস ফ্রিক। তার উপর নিজের অমন বলিষ্ঠ দেহ নিয়ে কনফিডেন্স তো আছেই। গায়ের উপর পাতলা মলিন শাল, হাত দুটো ঢেকে আছে শালের নিচে। তরুণীর সুশ্রী মুখখানা বড্ড ফ্যাকাশে, সেথায় ভয়ের ছাপ স্পষ্ট। বুকের মাঝে এক অদ্ভুত কাপড় নিয়ে সে এগোচ্ছে সতর্ক পায়ে। 3 তলার প্রশস্ত করিডোর দিয়ে হাঁটছে তরুণী। বারবার ঘাড় ঘুরিয়ে তাকাচ্ছে এদিক ওদিক। আর 5 কদম এগোলেই মাহির রুম। তরুণীর ভীত কদম ক্রমশ অগ্রসর হচ্ছে সেদিকে। ভারী দরজার সামনে দুজন গম্ভীর মুখ সশস্ত্র রক্ষী কড়া নজরদারিতে নিয়োজিত।
মিলা ভয়ে ভয়ে কদম থামালো মাঝপথে। শুকনো ফাঁকা ঢোক গিলে জড়সড় ভাব ধরল পরক্ষণে। মেয়েটা আজ বড় অস্থির। মুখখানায় লুকিয়ে আছে একরাশ লুকোচুরি, যেন খুব বড় কিছু লুকোচ্ছে সে। মিলা সামলায় নিজেকে। বাহাতের মধ্যমা এবং তর্জনীতে ক্রস বানিয়ে নিজের কনফিডেন্স বাড়ানোর উদ্দেশ্যে বিড়বিড়িয়ে বলে, ও জিসাস, গিভ মি স্ট্রেংথ। বাক্যটুকু ম্যাজিকের মতো কাজ করল মিলার উপর। মনে মনে ভীষণ আত্মবিশ্বাস জুগিয়ে মেয়েটা এগোয় সম্মুখে। টলমল পায়ে মাহির ঘরের দরজার সামনে এসে দাঁড়াতেই গার্ড দুজন কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় তার পানে। মিলা ভরকায়। গায়ের শালটা খানিক টানতে টানতে ইতস্তত কণ্ঠে বলে, কি হলো, এভাবে তাকাচ্ছ কেন তোমরা? জিভহীন লোক দুটো স্রেফ তাকিয়ে রইলেন নীরবে। চোয়ালের রেখা টান টান করে ফুটিয়ে পরক্ষণেই সরে দাঁড়ালেন দরজার দুই পাশে। মিলা তৎক্ষণাৎ ছটফট কদমে ঢুকল ঘরে। বুকের কাছে দুই হাত চেপে ফোঁস করে নিঃশ্বাস ফেলল মানবী। রয়ে শয়ে দৃষ্টি ঘোরালো পুরো ঘরময়। তবে ওমা, ঘরে যে মাহি নেই। এত সকালে মেয়েটা আবার কোথায় গেল? দুশ্চিন্তায় কপালে গোটা কতক ভাঁজ পড়ল মিলার। মুখটা খানিক গম্ভীর করে গায়ে জড়ানো শালের নিচ থেকে আলগোছে বের করে আনে একখানা ভিনটেজ পেপারের খাম। খামের দিকে কিয়ৎক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে থেকে বিড়বিড়ায় মিলা, কোথায় তুমি মুনলাইট? পাগলটা যে তোমার চিন্তায় দিশেহারা। ঝাড়বাতির ঝলমলে আলোয় ভাসমান রাজকীয় ডাইনিং হলের শেষ প্রান্ত পেরিয়ে এক সরু দরজা। একদিকে বিশালাকার ডাইনিং টেবিল জুড়ে সোনালি আসবাব, আর চারদিকের দেয়ালে রেশমি পর্দার আভিজাত্য। অন্যদিকে হলের শেষ প্রান্তে সেই দরজার ওপারে রান্নাঘরের ব্যস্ত ধোঁয়া আর ঝনঝন শব্দ। সপ্তদশীর কোমল পথ রয়ে শয়ে এগোচ্ছে সম্মুখে। পেটে বড্ড ক্ষুধা পেয়েছে তার। ইদানিং আর কেউই আগ বাড়িয়ে তাকে খাবার দিয়ে আসে না। নিজে থেকে কাউকে বারবার বললে তবে না হয় কেউ একজন দয়া দেখিয়ে একটু আধটু খাবার দেয় তাকে। আজ সকাল থেকে ক্ষুধার তীব্রতা বেড়েছে মাহির। শুধু কি তার, তার পোষ্য কিউটির যে একই হাল হয়েছে। বেচারা কি সুন্দর গুটি গুটি পায়ে কদম মিলিয়ে এগোচ্ছে মাহির সাথে। মাহি কাঁপা কাঁপা পায়ে এগিয়েছে বেশ। রান্নাঘরের দরজা দিয়ে ভেতরে খানিকটা উকি দিতেই হোঁচট খেল সপ্তদশী। এ বাবা, এটা রান্নাঘর নাকি অন্য কিছু? এ যে গোটা একটা ব্যাডমিন্টন কোর্টের সমান। মাহি হতবাক দৃষ্টে তাকিয়ে আছে। রান্নাঘরে ব্যস্ত কর্মীদের তার দিকে অত লক্ষ্য নেই। তবে ডক্টর হায়ার দৃষ্টি আচমকা গিয়ে আটকালো মাহির দিকে। তখনই কপাল গোছালেন তিনি। হাতে সদ্য তৈরিকৃত মর্নিং ফ্রুট শেক নিয়েই তিনি এগোলেন মাহির পানে। গম্ভীর মুখে আওড়ালেন, তুমি এখানে? অন্য ধ্যানে মগ্ন মাহি হকচকায় হুটহাট বাক্যে। চমকে গিয়ে সম্মুখে দৃষ্টি ফেলতেই তার নজর কাড়ল পারস্য সুন্দরী। সে কি ধকধকে জেল্লা তার। মনে হচ্ছে স্বয়ং রূপের রানী তার সামনে দাঁড়িয়ে আছে। মাহি মুগ্ধ হলো তাকে দেখে। বিমুগ্ধ কণ্ঠে উল্টো জবাবে বলল, আপনি এত সুন্দর? ভ্রুগোটান হায়া। মেয়েটার কথা তৎক্ষণাৎ ধরতে না পারলেও বুঝলেন মুহূর্ত ব্যয়ে। আর অমনি সুন্দরী কেমন খিলখিল করে হেসে উঠল দেখো। হাসতে হাসতে দুই ধারে মাথা নাড়িয়ে আলগোছে মাহিকে পাশ কাটিয়ে চলে গেল বাইরে। মাহি এখনও তাকিয়ে আছে সুন্দরীর চলে যাওয়ার পথে। তবে অচিরেই তার ধ্যান ভাঙল পেটের গুড়গুড় শব্দে। মাহি ভরকায় ফের। কপাল কুঁচকে তখনই কিউটিকে নিয়ে অগ্রসর হয় রান্নাঘরে। দুই পাশের বড় বড় কাউন্টার টপ। রয়েছে প্রয়োজনীয় সকল জিনিসপত্র। মাহি ঠোঁট কামড়ে এদিক ওদিক খাবার খুঁজছে।
তবে খাবার চোখে ধরা না দিলেও তার চোখ আটকেছে সম্মুখের কাউন্টার টপে থাকা ধারালো কেচির দিকে। মুহূর্তেই মস্তিষ্ক তড়াক করে জ্বলে উঠল মাহির। মনে মনে এক দুঃসাহসিক কর্মকাণ্ড ভেবে নিয়ে এগোয় সেদিকে। হাত বাড়িয়ে কাউন্টার থেকে কেচিটা তুলে নিয়ে গম্ভীর মুখে নিজের চুলগুলো থেকে একটানে ক্লকলিপটা খুলে নেয় সপ্তদশী। বহুদিন ধরে কেচি খুঁজছিল সে। ভাগ্যক্রমে আজ যেহেতু পেয়েছে তাহলে আর দেরি কিসের। মাহি ধীরে ধীরে কেচিটা এগোচ্ছে নিজের চুলের দিকে। কেচির ধারালো দুই পাশ যখন প্রায় চুল ছুঁই ছুঁই, ঠিক তখনই রান্নাঘরের দরজার কাছ থেকে ধেয়ে এলো এক গুড়গুটে কণ্ঠ। কি করছিস বান্দির মেঘ? হাতে আবার কেচি তুললি কেন? এহেন কণ্ঠে তটস্থ সবাই। তখনই নিজেদের কর্মে বিরতি টেনে মাথা ঝোঁকালেন উপস্থিত সকলে। এদিকে মাহি ভরকায়নি মোটেও, নাক ফুলিয়েছে অদম্যতায়। মুগ্ধ কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে এখনো। রয়ে শয়ে দাম্ভিক কদমে একটুখানি এগিয়ে এসেই হুঙ্কার ছুড়ল সকলের উদ্দেশ্যে। আউট! ব্যাস, এইটুকুতেই কাজ হলো। তড়িঘড়ি করে যে যার মতো ছুটে পালালো কিচেন থেকে। মুগ্ধ এবার এগিয়ে এসে দাঁড়ালো মাহির ঠিক পেছনে। অতঃপর মেয়েটার কনুই চেপে দক্ষ হাতের এক হ্যাচকা টানে সপ্তদশীকে এক ঝটকায় ঘুরিয়ে নেয় নিজের দিকে। এহেন ঘটনার আকস্মিকতায় হকচকায় মাহি। হতবাকতায় আচমকা হাত থেকে গড়িয়ে পড়ল কেচিখানা। সম্মুখে দাঁড়িয়ে থাকা পাহাড়সম ব্যক্তির বুক বরাবর মাহির মস্তক। সে বুঝি ঘাড় নোয়ানোর মুডে নেই। তাই তো সপ্তদশীকে অবাক করে দিয়ে হুট করে নিজের হাতে শক্ত বাঁধনে চেপে ধরল মাহির মেদহীন পাতলা কোমর। অতঃপর চোখের পলকে মেয়েটাকে চট করে বসিয়ে দিল পাশের কাউন্টার টপের উপর। সম্পূর্ণ ঘটনায় হতবুদ্ধিভাব বজায় রেখেছে মাহি। কি থেকে কি হচ্ছে তা ভাবতেই জোর পড়ছে তার মস্তিষ্কে। এদিকে মুগ্ধ এবার গম্ভীর হলো। চোয়াল শক্ত করে দুই হাত গুজল পকেটে। ঘাড়টা সামান্য নুয়ে দাঁত খিচে আওড়ালো। হাতে কেচি নিয়েছিলে কেন? মাহির চোখে মুখে স্পষ্ট রাগ। সপ্তদশী নাকের পাটা ফুলিয়ে তড়াক করে জবাব দিল, চুল কাটবো তাই। ভ্রুগোটায় মুগ্ধ। মসৃণ ললাটে গোটা কতক ভাঁজ ফেলে গমগমে গলায় শ্লেষাত্মক ভঙ্গিতে বলল, যেই না ঘোড়ার লেজের চুল, এগুলো আবার কাটতে হবে কেন বান্দির মেঘ? দাঁত কিরমির করে উঠল মাহি। এইটুকু সিদ্ধান্ত নিতেই তার কতগুলো দিন লেগে গেল। অথচ লোকটাকে দেখো, কিভাবে মুখের উপর অপমান করছে তাকে। মাহি দৃষ্টি নুয়ে রেখে শক্ত মুখে বলে ওঠে, যেন আপনি কথায় কথায় আমার চুল ধরে টানতে না পারেন। ঠোঁট বাঁকায় মুগ্ধ। গালের ভাঁজে জিভ ঠেলে খানিকক্ষণ হাসল নীরবে। মেয়েটাকে আরেকটু জ্বালাতে রয়ে শয়ে কণ্ঠে একরাশ তাচ্ছিল্যের সুর ঢেলে শুধালো, ও আচ্ছা, এই বাত? আহারে বান্দির মেঘ, আগে বলবি তো। যাকগে, শোন বান্দির মেঘ, এক কাজ কর তবে। শুধু শুধু কষ্ট করে কেচি দিয়ে গোড়া থেকে চুল কাটতে হবে না। আমি তোকে ব্লেড দিচ্ছি। একেবারে ন্যাড়া হয়ে যা। অ্যান্ড ওয়ান মোর থিংস, চুলের সঙ্গে সঙ্গে নিজের অতিরিক্ত নড়তে থাকা জিভটাকেও কাটিস কিন্তু।